সো হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আরও একবার তোমাদের জন্য আমি স্পেশাল একটা ভিডিও এনেছি রেলওয়ে গ্রুপ ডির জন্য। রেলওয়ে গ্রুপ ডির জন্য পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ঠিক কী কী করতে হয় এবং কিভাবে প্রিপারেশন করতে হয় সেই সব কিছু কিন্তু তোমাদের ডিটেলসে আজকে ভিডিওতে বলবো। তো তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, লাস্ট অবধি দেখো। আর আরেকটা কথা, অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে লাস্টের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো এরকম তোমাদের জন্য কিন্তু আরও বেশি বেশি করে ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো প্রথমে শুরু করা যাক। দেখো, এই যে গ্রুপ ডির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তার পেছনে কারণ কি, যখন তুমি সিবিটি পাস করে যাবে, তোমার যখন সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম বা টেস্ট যখন তুমি পাস করে গেলে, তারপর মেন যেখানে লোকে এলিমিনেট হয়ে যায় বা মেন যেখানে লোকে আউট হয়ে যায় সেটা হচ্ছে পিইটি, অ্যান্ড দ্যাট ইজ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবার দেখো, এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাকে 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার দৌড়াতে হবে। 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটারের ডিস্টেন্স কভার করতে হবে এবং তোমার কাছে সময় থাকবে হচ্ছে 2 মিনিট। সময় কত? 2 মিনিট সময়ের মধ্যে 35 কেজির বস্তা, যেমন তুমি এখানে ছবি দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন ক্যান্ডিডেটরা এই 35 কেজির যে বস্তাগুলো পিঠে করে নিয়ে কভার করছে, এটা কিন্তু প্র্যাকটিস করছে এখানে। তো এরকমই তোমাদেরকেও 35 কেজি বালির বস্তা নিয়ে 2 মিনিটের মধ্যে 100 মিটার কমপ্লিট করতে হবে। আর এর জন্য শুধুমাত্র তুমি কিন্তু একটাই সুযোগ পাবে, এই না যে বস্তা একবার হাত থেকে পড়ে গেল আবার আমি শুরু করব, তা কিন্তু হবে না। বাট একবার আমি করতে পারলাম না, আমি দ্বিতীয় অ্যাটেম্প হবো, তা কিন্তু না। তার মানে হচ্ছে অনলি কিন্তু ওয়ান চান্স। তার মানে কি, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যখন তুমি এই যে 35 কেজির বস্তাটা নিয়ে 2 মিনিটে 100 মিটার কভার করে নিলে, তারপরও কিন্তু তোমার শেষ হলো না, তারপর আসছে হচ্ছে দ্বিতীয় জিনিস, যেটা ইজ রানিং। সেকেন্ড অপশন কি আছে? রানিং। রানিং এর ক্ষেত্রে কি আছে? 1000 মিটার রান করতে হবে। 1000 মিটার রান মানে লেন যে ট্র্যাকটা থাকে সেটা থাকে 1000 মিটারের ট্র্যাক থাকে। সেই 1000 মিটারের ট্র্যাকটাকে তোমাকে সম্পূর্ণ করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। 4 মিনিট 15 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। আর এর জন্য কিন্তু ঠিক সময়সীমা রয়েছে তোমার, একটা চান্সে কিন্তু তোমার রয়েছে। যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে এই যে ছেলেরা বা এই যে স্টুডেন্টরা, তারা রানিংয়ের কিন্তু প্র্যাকটিস করছে, ঠিক আছে? সো প্র্যাকটিস নিয়েও কিন্তু আমি তোমাদের ডিটেলসে বলবো। আর যদি আমি ফিমেল ক্যান্ডিডেটের কথা বলি, মহিলাদের ক্ষেত্রে মেয়েরা যারা অ্যাপ্লাই করছো, তাদের ক্ষেত্রে এখানে থাকছে যে 20 কেজি বস্তা নিয়ে 100 মিটার, সময়সীমা হচ্ছে 2 মিনিট, ঠিক আছে? তো মেয়েদের ক্ষেত্রে বা ফিমেল ক্যান্ডিডেট ক্ষেত্রে এর ওয়েট ক্যাটাগরি হয়ে গেল তোমার 20 কেজির বালির বস্তা, ঠিক আছে? ডিস্টেন্স কত? 100 মিটার। সময়সীমা কত তোমার? 2 মিনিট। এটা কিন্তু দেখো খুবই গুরুত্বপূর্ণ। আমি কেন বলছি, তার পেছনে কারণ হচ্ছে যে সাপোজ তোমার যদি 2 মিনিট 1 সেকেন্ডও হয়, যদি 2 মিনিট 1 সেকেন্ডও যদি হয় না, তাহলেও কিন্তু তুমি এলিমিনেট হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তব। তো এই কারণে এই যে সময় সীমার মধ্যে প্র্যাকটিস করাটা কিন্তু এক্সট্রিমলি 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 ইম্পর্টেন্ট। তো যারা এর প্র্যাকটিস করে তারা কিন্তু হাতে স্টপ ওয়াচ নিয়ে কিন্তু প্র্যাকটিস করে। অবভিয়াসলি দেখো, যখন তুমি স্টার্ট করবে, কি করে স্টার্ট করতে হয় সেটা আমি তোমাকে বলবো আস্তে আস্তে, ঠিক আছে? তো তোমার যদি 2 মিনিট 1 সেকেন্ড হয়ে যায়, তুমি কিন্তু এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি, তোমাকে ডট 2 মিনিটের মধ্যে ঢুকতে হবে, 2 মিনিটের মধ্যে তোমাকে রেসটাকে কভার করতে হবে। দ্বিতীয় হচ্ছে কি, এখানেও 1000 মিটারের তোমার লেন্থ থাকছে, মাঠ থাকছে, এবং এছাড়া সময়সীমা থাকছে তোমার 5 মিনিট 40 সেকেন্ড। যদি 5 মিনিট 41 সেকেন্ড হয়ে যায়, তুমি কিন্তু সম্পূর্ণভাবে এলিমিনেট হয়ে যাবে। এবার আসা যাক যে কিছু ইম্পর্টেন্ট রুলস যেগুলো আমাদেরকে জানতে হবে, যেটা আমাদেরকে মানতে হবে। যেমন এখানে যে পিটা, এটা কিন্তু হচ্ছে কোয়ালিফাইং অনলি। কোয়ালিফাইং অনলি মানে হচ্ছে যে সাপোজ আমি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে খুব ভালো করলাম, তার মানে এই যে আমি চাকরিও পেয়ে গেলাম বা চাকরিতে আমার ভালো স্কোর এসে গেলো, তা কিন্তু নয়। এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। তার মানে এর মার্কস যেটা আছে, এর মার্কসটা শুধু তোমার কাজে লাগবে পাস করার জন্য, জাস্ট পাস করার জন্য, ঠিক আছে? বাট এর যে মার্কসটা সেটা কিন্তু তোমার ফাইনাল যে মেরিট লিস্ট হবে, সেই ফাইনাল মেরিট লিস্টে কিন্তু কোনো কিছু হেল্প করবে না, ঠিক আছে? তার মানে ধরো তুমি তোমার রেস 1 মিনিটে শেষ করলে, আটটা ব্যক্তি ধরো শেষ করলো 1 মিনিট 20 সেকেন্ড, তার মানে এই না যে তুমি আগে চান্স পেয়ে গেলে, তা কিন্তু নয়, জাস্ট তোমাকে পাস করতে হবে। তার মানে যেটা বললাম যে এখানে কি কোয়ালিফাইং নেচার মানে হচ্ছে জাস্ট তোমাকে পাস করতে হবে, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি মেডিকেলি ফিট। অবভিয়াসলি দেখো,
শুধুমাত্র রেসে পাস করলাম এছাড়া কিন্তু নয়, এছাড়া মেডিকেল যে স্ট্যান্ডার্ডগুলো রয়েছে যেটা অবভিয়াসলি আরআরবি সাইডে দেওয়া রয়েছে সেগুলো তোমাকে থাকতে হবে, মেডিকেল একটু ফিট হতে হবে তোমাকে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে কোনো সেকেন্ড অ্যাটেম্প দেওয়া হবে না, তুমি রিকোয়েস্ট করলে স্যার প্রথমবার হলো দ্বিতীয়বার চান্স দিন, তো এটা কিন্তু স্কুল নয় যে তোমাকে দ্বিতীয় চান্স দেবে, এখানে তুমি একবার যদি চান্স মিস করো তাহলে তুমি সম্পূর্ণ কিন্তু এলিমিনেট হয়ে গেলে। তারপর কি যারা প্রেগনেন্ট মহিলা যারা রয়েছে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারে না, টেম্পোরারি তারা এক্সেম্পটেড, তারা কিন্তু পরবর্তীকালে তার পরীক্ষা দিতে পারে, পরবর্তীকালে তারা কিন্তু অ্যালাউড রয়েছে, ঠিক আছে। এখানে অবভিয়াসলি মেডিকেল সার্টিফিকেট এবং বাকি জিনিসগুলো প্রসিজার করতে হবে, তারপর তারা অ্যালাউড রয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে প্রিপারেশন, যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যে স্যার প্রিপারেশন স্টার্ট করব কি করে। এখানে আমি অনেকজন স্টুডেন্টদেরকে দেখেছি এবং আমি যত ভিডিও আজ অব্দি রেলের ওপর বানিয়েছি বা যত স্টুডেন্টের সাথে ইন্টারাক্ট করেছি আমি সবাইকে দেখেছি একটা মেন্টালিটি তাদের মধ্যে রয়েছে যে আগে স্যার এই সিবিডিটা পাস করে যাই, তারপর রেজাল্ট বেরোলে দৌড়ানো শুরু করব। এটা কিন্তু করো না। আমি আবার যেমন প্রতিটা ভিডিওতে বলি, আমি এখনো তোমাদেরকে ঠিক তাই কথা বলবো। এই মানে ধারণাটায় যেও না, তার পেছনে কারণ হচ্ছে এখানে যে টাইমিংটা দেওয়া রয়েছে, এখানে ধরো তুমি এটার কথা বলো বা তুমি 4 মিনিট 15 সেকেন্ড বলো, দেখতে ইজি লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু নয়। এর জন্য তোমার কিন্তু পরিশ্রম দরকার, প্র্যাকটিস দরকার, ঠিক আছে। তুমি দেখবে ধরো অনেক দিন তুমি প্রিপারেশন, তখনই তোমার ওয়েট বেড়ে গেছে, তোমার মোটা হয়ে গেছো, তো মোটার থেকে রোগা আসতে কিন্তু সময় লাগে, তারপর তোমার মধ্যে এফিসিয়েন্সি আসবে, দৌড়ানোর ফিটনেস আসবে, সব কিছু কিন্তু সময়সীমার ব্যাপার। এই জন্য কি ডেলি তোমার কাছে বা তুমি ডেলি 1 থেকে 2 মিনিট দৌড়ানোর, টানা দৌড়ানোর, একটা হচ্ছে দৌড়ানো একটা হচ্ছে টানা দৌড়ানো, ঠিক আছে, উইদাউট টেকিং এনি ব্রেকস, সেরকম দৌড়ানো কিন্তু তোমরা প্র্যাকটিস শুরু করে দাও আজকের থেকেই। যখন থেকে তোমরা ভিডিওটা দেখছো তখন থেকে কিন্তু তোমাদের স্টার্ট করে দেওয়া উচিত, মিনিমাম 1 থেকে 2 কিলোমিটার স্ট্যামিনা বিল্ড করার সুযোগ করো, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কি ওয়েট ট্রেনিং, দ্বিতীয় কি তোমাকে ওয়েট ট্রেনিংও কিন্তু করতে হবে। তার পেছনে কারণ হচ্ছে ধরো তোমার মনে হলো একটা 35 কেজি কি আছে, 35 কেজি কি এমন ব্যাপার, যাবো বস্তা কাঁধে তুলবো চলে আসবো, না ভাই। একটা কথা মাথায় রাখবে, হুট করে যদি আমি 35 কেজি তুলতে যাই না, হয়তো আমার কোনো একটা ইনজুরি হয়ে যেতে পারে, আর একবার ইনজুরি হয়ে গেলে কিন্তু গল্প হয়ে গেল। তো এই ক্ষেত্রে কি আমাকে 10-15 কেজির থেকে শুরু করতে হবে। যেমন যখন কেউ জিমে যায়, জিমে তারা কিন্তু একবারে 10 কেজির ডাম্বেল নিয়ে কিন্তু তোলে না, প্রথমে সে 2.5 কেজির ডাম্বেল তুলবে, তারপর 5 কেজির ডাম্বেল তুলবে, তারপর 7.5 তুলবে, তারপর 10 তুলবে, 12.5 তুলবে, তারপরে গিয়ে সে 15 কেজি ডাম্বেল তুলবে। তো ধীরে ধীরে গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি কিন্তু সে তার ওয়েটটা ইনক্রিমেন্ট করে বা ইনক্রিজ করে ওয়েটটা। তো তেমনই 35 কেজি তোলার আগে তোমায় আগে 10 কেজি তুলতে হবে, 15 কেজি তুলতে হবে, 20 কেজি, 25 কেজি, 30 কেজি, তারপর গিয়ে আসবে 35 কেজি। তো এই ক্ষেত্রে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে, বিকজ একটু ভুল হবে, তোমার ফিজিক্যাল কোনো ইনজুরি হয়ে গেল, তোমার লাইফটাও বরবাদ হয়ে যাবে, তোমার ফিজিক্যাল স্ট্রেংথও বরবাদ, চাকরি পাওয়া তো বরবাদই পুরো সম্পূর্ণভাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমাদের যেটা বলবো যে প্রথম হচ্ছে রানিং প্র্যাকটিস করো, দ্বিতীয় হচ্ছে ওয়েট লিফটিং মানে এই না যে আমি জিমে গিয়ে ডেড লিফট করছি বা জিমে গিয়ে বিশাল বড় বড় ডাম্বেল তুলছি, মিনিমাম থেকে স্টার্ট করো, মিনিমাম থেকে আস্তে 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 ওয়েটটাকে বাড়াও, ঠিক আছে, ইমপ্রুভ করার চেষ্টা করো একবারে, ঠিক আছে। দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে ইমপ্রুভ ব্রিদিং টেকনিক, ঠিক আছে, ডিউরিং দ্য রানিং। ব্রিদিং টেকনিক মানে কি, যখন আমরা দৌড়াচ্ছি দেখবে কিছুটা যারা রয়েছে যে যারা দৌড়ানোর পর তাদের খুব হাঁপানি হয় বা শ্বাস ফোলে, ঠিক আছে তাদের, আর কিছু জন আছে যারা প্রপার কিন্তু ব্রিদিং নিয়ে রানিং করে। তো দেখো একটা কথা মাথায় রাখবে যে আমরা কেউই বা অনেকের মধ্যেই প্র্যাকটিস থাকে না, তো প্র্যাকটিস কিন্তু আস্তে তোমাকে বিল্ড আপ করতে হবে, যে আমি দৌড়াবো যখন দৌড়ানোর টাইমে কীভাবে শ্বাসটাকে নিজের কন্ট্রোল করব সেটাও কিন্তু আমাকে জানা দরকার। তার জন্য কিন্তু আস্তে 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 আমাকে ইমপ্রুভ করতে হবে, ব্রিদিং টেকনিকটা শিখতে হবে, ঠিক আছে। এবং এছাড়াও যেটা প্রপার ডায়েট অ্যান্ড হাইড্রেশন খুব গুরুত্বপূর্ণ। দেখো যে কোনো কিছু জিনিসের ক্ষেত্রে আজকালকার দিনে তুমি যদি বলো আমরা যে কোনো কিছুই খাই না কেন ম্যাক্সিমাম জিনিস ভেজাল থাকে, ঠিক আছে, তাদের মধ্যে প্রপার নিউট্রিশন, প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস, কার্বোহাইড্রেট এইসব থাকে না। তা আমি যেটা তোমাদের সাজেস্ট করব যে বাড়ির খাবার খাও, বাড়িতে পরিষ্কার করে যখন রান্না করা হয় সেই খাবারগুলো মোর দেন এনাফ রয়েছে। যতটা তুমি খাবার খাচ্ছ তার থেকে বেশি পরিশ্রম করো, যত ক্যালোরি তুমি ইনটেক করছো তার থেকে ক্যালোরি বেশি তুমি বার্ন করো, ঠিক আছে। একটা লজিক লাগবে যে যত ক্যালোরি তুমি ইনটেক করছো, ঠিক আছে, চেষ্টা করো
বার্ন আউট তুমি করবে তার থেকে বেশি ক্যালোরি, তখন কি তোমার ওয়েটটা কিন্তু কম থাকবে, সেই ক্ষেত্রেই তোমার ওয়েটটা কিন্তু কম থাকবে। তুমি যদি বেশি ক্যালোরি খাচ্ছ আর কাজ করছো বা পরিশ্রম করছো কম, ফিজিক্যাল এক্সারসাইজ করছো কম, তাহলে তুমি কিন্তু মোটা হয়ে যাবে, তোমার ভুঁড়ি এসে যাবে। এটাই হচ্ছে সায়েন্স এর পেছনে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি আমাদের প্রপার ডায়েট ফলো করতে হবে। দেখো ডায়েটের ক্ষেত্রে আমি এটা বলবো না যে স্যার গিয়ে একটা প্রোটিন পাউডার নিয়ে আসি, প্রোটিন পাউডার খাবো, কেরাটিন খাবো, ঠিক আছে, অত কিছু আমার দরকার নেই। সিম্পল বাড়িতে ডিম হয়, মাংস হয়, ঠিক আছে। যদি তা না পারো তুমি খেতে পারো, ডাল খেতে পারো, সবজি খেতে পারো, ঠিক আছে। তো যতটা কম পয়সা চানা খেতে পারো, যতটা কম পয়সায় ভালো খাবার খেতে পারো, বাড়ির হোমমেড খাবার খেতে পারো, ততটা কিন্তু ভালো, ততটা বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। এবার তুমি ভাবছো যে আমি এক প্লেট চাউমিন খেয়ে আমি জিনিসটা করব, তুমি পারবে না, প্রবলেম হয়ে যাবে। এবং হাইড্রেশন, হাইড্রেশন মানে হচ্ছে যে আমাদেরকে যে কোনো খাওয়ার সাথে সাথে মিনিমাম যতটা আমাদের জল খাওয়া দরকার, হাইড্রেশন মানে আমাদের বডিকে হাইড্রেট রাখতে হবে। তো এর জন্য বডিকে আমাকে জল দিতে হবে। তো আমায় কি সারাদিন নিয়ম মতন জল খেতে হবে, টাইম ডিউরেশনে প্রপার খাওয়া দাওয়া করতে হবে। কারণ দেখো আমাদের যে বডি, এই বডি কিন্তু সম্পূর্ণ হচ্ছে একটা মেকানিক্যাল সিস্টেম, তুমি বলতে পারো। সিম্পল উদাহরণ দাও, ধরো একটা গাড়ি আছে তোমার কাছে, 4 চাকা আছে, সেখানে তুমি খারাপ তেল ঢোকাচ্ছ, খারাপ পেট্রোল ইউজ করছো, তোমার গাড়ি খারাপ হয়ে যাবে। সিমিলারলি এই বডিকে চালানোর জন্য খাওয়া দাওয়াই কিন্তু হচ্ছে আমাদের ফিউল, বা যেটাকে তুমি বলতে পারো যে যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করছি, মেকানিক্যাল কাজগুলো আমাদের হচ্ছে। তো এই ক্ষেত্রে খাওয়া দাওয়াটাকে প্রপার রাখো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় জিনিস যে স্যার রানিং এর ক্ষেত্রেও অনেক রকম আছে, যে রানিং আমরা কিভাবে করব। স্যার ঘুম থেকে উঠে দৌড়ানো শুরু করে দেবো, মানে ঘুম থেকে উঠলাম, জুতো ফুতো পরলাম আর খালি পায়ে দৌড়াতে শুরু করে দিলাম, তা নয়। প্রপার স্ট্রাকচার আমাকে মেনটেন করতে হবে, কারণ একটু ভুল হলেই ইনজুরি হওয়ার চান্স থাকে, একটু ভুল হলে কিন্তু আর একটা এগিয়ে গেলেই গেল গল্প। তো দেখো এখানে বিভিন্ন রকমের রানিং শুজ পাওয়া যায়, ঠিক আছে। রানিং শু, এগুলোকে বলা হয় রানিং শু। এই রানিং শুতে কি হয়, রানিং শু দেখো তুমি যদি সোলগুলো যদি দেখতে পাও ভালো করে, এই সোলগুলো কিন্তু অনেক মোটা মোটা হয় নর্মাল জুতোর থেকে। এটা কিন্তু নর্মাল জুতো নয়, এটাকে স্পেশালি তুমি যে খেলার বা স্পোর্টসের দোকান আছে, সেই স্পোর্টসের দোকানে কিন্তু এই রানিং শুগুলো তোমরা পেয়ে যাবে। চেষ্টা করবে যখন তোমরা দৌড়াচ্ছ, বা যে কোনো অ্যাথলিট তারা কিন্তু নর্মাল বাড়ির জুতো পরে দৌড়ায় না, কারণ সেগুলোতে ইনজুরি হওয়ার চান্স থাকে। তো চেষ্টা করবে রানিং শুগুলো তুমি মিনিমাম 500 টাকার মধ্যে পেয়ে যাবে, 500-600 টাকার মধ্যে পেয়ে যাবে। এই যে কোনো দোকান থেকে, যে কোনো স্পোর্টসের দোকান থেকে কিন্তু এগুলো অ্যাভেলেবেল থাকে। এছাড়াও ইউটিউবে বিভিন্ন ভিডিও থাকে, প্রপার ইনস্ট্রাক্টররা থাকে, বা তোমাদের যদি কোনো চেনা জানা কেউ থাকে যারা অলরেডি এসএসসি জিডি দিয়েছে, যারা পুলিশের পরীক্ষা দিয়েছে, যারা বহু বছর ধরে রানিং করছে, তাদেরকে জিজ্ঞেস করবে যে রানিং এর ক্ষেত্রে পশ্চারটা আমাকে কি মেনটেন করতে হবে, কোন পশ্চারে আমাকে দৌড়াতে হবে, ঠিক আছে, কিভাবে করতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলে দেয় পরীক্ষার মধ্যে, ঠিক আছে। যখন তুমি রিয়েল টাইমে এক্সাম দেবে তখন কিন্তু এই জিনিসগুলি অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ক্রিয়েট করে দেবে। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমরা নোট করবে, পয়েন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আছে মেন্টাল স্ট্র্যাটেজি। মেন্টাল, দেখো সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের মাইন্ডসেট। তুমি দেখবে মাইন্ডসেট হচ্ছে একটা এমন জিনিস, সেই জিনিসটা কিন্তু একজনকে সফল বানায়, একজনকে গরিব বানায়। অনেকের কাছে কিছু থাকে না, তাও সে রাজা হয়ে যায়। আর অনেকের সাথে সবকিছু থাকা সত্ত্বেও সে কিছুই করতে পারে না। এর পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মাইন্ডসেট, যেটি আমরা বলে থাকি মেন্টাল স্টেট। ধরো তুমি যখন দৌড়ানো শুরু করো, বা তুমি যখন রিয়েলে দৌড়াচ্ছ, তুমি দেখতে পারবে যে তোমার বন্ধু বা তুমি যাদের সাথে দৌড়াচ্ছ, তারা অনেক ইজিলি দৌড়াতে পারছে, তুমি কিন্তু পারছো না। তো তখন আমি কি এসে যাই, তখন আমরা প্যানিক করি, প্যানিক করে ভাবি যে হয়তো আমার দ্বারা হবে না, আর আমি প্রিপারেশন করবো না, আমি তো পারবোই না। এই যে পারবোই নাটা, এই নাটাই কিন্তু ডেঞ্জার হয়ে যাবে তোমার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কি, প্যানিক করো না, শুরুয়াত করো। যখন তুমি কোনো জিমে যাও দেখবে কিছু জন আছে তার বিশাল বডি, ঠিক আছে, তুমি হয়তো একদম রোগা চেহারা তোমার। তো সেই ব্যক্তি যার বিশাল বডি, তারও কিন্তু একটা সময় রোগা চেহারা ছিল। সেও দিনের পর দিন পরিশ্রম করেছে, দিনের পর দিন খেটেছে, তারপর গিয়ে সেই বডিটা বিল্ড আপ করতে পেরেছে। তো সব কিছুকে তোমাকে ধৈর্য ধরতে হবে, এবং লোকে কি ভাবলো, লোকে কি করছে, ওই লোকের কথা চিন্তাটা ছাড়তে হবে, ঠিক আছে, জীবনে এগোতে গেলে। তো ডোন্ট প্যানিক, সিং অন ফার্স্ট রানার্স। তার মানে তোমার যে বন্ধুরা যারা বা যারা প্র্যাকটিস করছে, তাদেরকে দেখে আমরা প্যানিক বা ভয় পাবো না যে আচ্ছা তারা বাঁচাই পারবো, তার মানে তো সে আমাকে হারিয়ে দেবে, তা নয়। সে তোমার থেকে বেশি দিন আগে শুরু করেছে, তাই জন্য সে তোমার থেকে এগিয়ে রয়েছে। বাট তুমি যদি পরিশ্রম আরো বেশি করো, তাহলে তুমিও তাকে হারাতে পারবে, ঠিক আছে। দুনিয়াটা ঠিক এইভাবেই চলছে। ফোকাস অন ইওর ওন রিদিম। রিদিম মানে হচ্ছে
তারা যেভাবে দৌড়াচ্ছে সেটা নয়, তোমার বডি যেভাবে নেবে, তোমার ক্ষেত্রে যেটা সুবিধা, যে রিদমে দৌড়ানোর সুবিধা, তুমি কিন্তু সেভাবে শুরু করো দৌড়ানো, ঠিক আছে? ভিজুয়ালাইজ ফিনিশিং দ্য রেস বিফোর স্টার্টিং, একদমই তোমার যে লক্ষ্য সেটা কিন্তু একদম, যখন তুমি রেস স্টার্ট করছো তোমার লক্ষ্য থাকা হচ্ছে সেই এন্ড পয়েন্টটা আমাকে সবার আগে পৌঁছাতে হবে, তো সেটাকে ভিজুয়ালাইজ করো, মাইন্ডের খেলা। আচ্ছা, এবার আসা যাক লাস্ট 7 ডেজ, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার পেছনে কারণ হচ্ছে এই টাইমটা সব থেকে ডেঞ্জার টাইম, আর এই টাইমটাই ম্যাক্সিমাম জনের ছোট ছোট প্রবলেম বা ইনজুরি হয়ে যায়। কেন ইনজুরি? তার পেছনে তারা ভাবে আচ্ছা সামনে পরীক্ষা, আমাকে বহুত পরিশ্রম করতে হবে, বহুত পরিশ্রম করতে হবে, তখনই যদি একটা ভুল হয়ে গেল তার কিন্তু শেষ। যেমন এখানে বলা আছে রিডিউস হেভি ট্রেনিং, বিশাল হেভি ট্রেনিং করার চেষ্টা করো না লাস্ট 7 দিন আগে, অ্যাভয়েড করো যাতে তোমার কোনো ইনজুরি বা কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে কি, ফোকাস অন লাইট রানিং অ্যান্ড স্ট্রেচিং। অনেকে দেখবে যখন তুমি রানিং শুরু করো আগে নিজের বডিকে স্ট্রেচিং করো, ঠিক আছে? বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে, না তোমায় গাইড করে দেবে কীভাবে স্ট্রেচিং করতে হয়। স্ট্রেচিং করো, স্ট্রেচিং করার পর তারপর কি তুমি রানিংটা শুরু করো, ঠিক আছে? তো লাস্ট 7 ডেজ আমি বলবো না, সবসময় তাই করো, ঠিক আছে? স্ট্রেচিং করা, মিনিমাম ফিজিক্যাল এক্সারসাইজ করা, তারপর রানিংটা শুরু করো, ঠিক আছে? স্লিপ অ্যাটলিস্ট 7 to 8 আওয়ার্স অ্যান্ড নো এক্সপেরিমেন্ট ফুড বা শুজ। তার মানে কি? তার মানে হচ্ছে কোনো রকম তোমরা এক্সপেরিমেন্ট করতে যেও না, ঠিক আছে? যে আচ্ছা এটা করে দেখি, তো ইউটিউবে একটা শর্টস দেখলাম এইভাবে করছে, বিভিন্ন জায়গায় মাথা লাগিও না, শুধুমাত্র ফোকাস করো যেখান থেকে শিখতে পারছো সেটাতেই মাথা লাগাও, ঠিক আছে? আচ্ছা, তো এবার কমন মিস্টেক কি? স্টার্টিং টু ফাস্ট লিডস টু এক্সহর্শন, ঠিক আছে? তার মানে কি, যখন তুমি দৌড়ানো শুরু করবে হট করে যদি স্পিড বাড়াও, তারপরে কি এন্ডের আস্তে আস্তে কিন্তু তুমি হাঁপিয়ে যাবে, তখন আর তুমি দৌড়াতে পারবে না। তো তোমাকে কিন্তু মডারেট স্পেসে মিনিমাম স্পিডে কিন্তু তোমাকে আস্তে 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 করে স্টার্ট করতে হবে, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে নট প্র্যাকটিসিং ওয়েট লিফটিং বিফোর হ্যান্ড, ইগনোরিং ওয়ার্ম আপ, ওয়ারিং নিউ শুজ অন এক্সাম ডে, একদমই তাই। নতুন জুতো কিন্তু পরতে যেও না ভুল করেও, ঠিক আছে? যখন তোমরা রানিং করতে যাবে সেই রানিং এর ক্ষেত্রে তার একদিন আগে একটা নতুন জুতো নিয়ে এলে, ভাবলে আমি এই নতুন জুতোটা পরে রানিং করতে যাব, তা কিন্তু ভুল করেও করতে যাও না। যেইটা দিয়ে একদিন পরে এসছো, চাহে দেখতে কতই নোংরা হোক, চাহে কতই ছিঁড়ে ফেটে যাক, দরকার পড়লে মুচিকে দিয়ে সেলাই করে তারপর দৌড়াতে যাও, ঠিক আছে? বাট অন্য জুতো বা নতুন জুতো পরে কিন্তু করতে যেও না। আর দ্বিতীয় কথা কি, ধরো তুমি সারা বছর একটা প্রপার ডায়েট প্ল্যান করলে, ঠিক তার আগে কোথা থেকে একটা চাউমিন বা এগরোল খেয়ে এলে, বাজে ভেজাল ভেজাল দিয়ে বানিয়েছিল, তারপর তোমার পেট খারাপ হয়ে গেল, তারপর তুমি দৌড়াতেই পারলে না, তো কিছু করতে যেও না। তো সবকিছু কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন আমাকে রাখতে হবে। আচ্ছা, এবারে তোমাদের জন্য আসি, যে যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন করতে চাও, তো আমরা এখানে তোমাদের জন্য যে সিবিটি, এই সিবিটির জন্য আমরা তোমাদের জন্য নতুন একটা ব্যাচ এনেছি, ঠিক আছে? এই সিবিটি ব্যাচেরটা বোথ অনলাইন আর অফলাইন মোডে অ্যাভেলেবেল থাকবে। এটা হচ্ছে তুমি প্র্যাকটিস ব্যাচ বলতে পারো, বিভিন্ন রকমের কোশ্চেন আমরা শুরু করব, বিভিন্ন স্ট্র্যাটেজিতে আমি তোমাদেরকে বলবো, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, সব কিছু রেকর্ডিং ভিডিও সব কিছু তোমরা আমাদের তরফ থেকে পেয়ে যাবে। তো যারা যোগাযোগ করতে চাও, যোগাযোগ করার জন্য এই যে নাম্বার দেখতে পাচ্ছ, 6290593827, এই নাম্বারেও কল করতে পারো। এছাড়া আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 9007990045, এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? বাকি ডিটেলস ওভার দ্য হোয়াটসঅ্যাপ তোমাদেরকে জানিয়ে দেবো। তো আই হোপ ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। জয় হিন্দ, টাটা, বাই বাই।